আজকে তোমাদের ক্লাস 10-এর যে কবিতা আমি পড়াবো সেটা শঙ্খ ঘোষের কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি। কিন্তু কবিতা শুরুর আগে তোমাদের যে কটা বলবার সেটা হলো গিয়ে যে তোমরা অবশ্যই চ্যানেলটিকে যে সমস্ত ক্লাস যাচ্ছে সেটা তোমরা খুব মন দিয়ে দেখবে, দেখে তোমাদের যা মনে হচ্ছে সেটা জানাবে। খুব ভালোভাবে প্রথম থেকে পড়াশুনো করবে। তোমরা এই যে পড়াশুনো করছো, তোমাদের এমনি স্কুলের ক্লাস, তোমরা যারা নিয়মিত টিউশন নিচ্ছ অফলাইনে, সব তো ঠিক আছে, কিন্তু পাশাপাশি তোমরা এটা খেয়াল করে দেখবে শুধু আজকের এই বছরের প্রেক্ষিতে নয়, তোমরা অন্যান্য গত বছরের প্রেক্ষিতে যদি ধারাবাহিকভাবে পরপর বিষয়টাকে দেখো, তাহলে দেখবে এসুই বাংলা কিন্তু তোমাদের সঙ্গে সবসময়ই খুব বন্ধুর মতো করে থেকেছে। সারাক্ষণ তোমাদের কি করে ভালো হয়, আরও মঙ্গল কি করে হয়, আরও পড়াশুনো তোমরা ঠিক করে কি করে করতে পারো। অনেক ছাত্রছাত্রী তো এখানে থাকেন, সবার তো অর্থনৈতিক অবস্থা বা পারিবারিক জায়গা এমন থাকে না যে তারা খুব সহজেই অনেক টিউশন নিতে পারে, অনেক রকম এই পড়াশুনোর যে ব্যয়ভার সেটা বহন করতে পারে। তাদের জন্য কিন্তু আজকের কথা কিন্তু আমি বলছি না, আমি বলছি এটা গত বছর, একেবারে গত বছর, তার আগের বছর, তার আগের বছর, তার আগের বছর, প্রত্যেকটা বছর ধরে বিজ্ঞানের এবং পরবর্তীতে আমাদের আর্টসের এই বিষয়গুলোকেও তোমাদের যতটা ভালো করে পড়িয়ে বুঝিয়ে দেওয়া যায়, যতটা যত্ন করে পড়ানো যায়, আরও যাতে তোমাদের ভালো হয়, এই জন্য তোমাদের 11 উচ্চ মাধ্যমিক ইত্যাদির পড়াশুনো করানো হয়েছে। এবং বর্তমানে তোমাদের এর পরবর্তীতে মাধ্যমিক তো চলছে, এরপর তোমার পরপর আরও এরকম প্রচুর ক্লাস পাবে যেখানে তোমাদের টিচাররা খুব যত্ন করেই কাজগুলো করে চলেছেন। তাহলে এইটা দেখার পর তোমাদের কিছু কর্তব্য থাকে, সাধারণ কর্তব্য, সহজেই করে ফেলা যায়। কি? ক্লাসটাকে লাইক করা, সেটাকে শেয়ার করা, কেমন লাগছে সেই অনুভূতিটা প্রকাশ করা। এটা কিন্তু একটা জরুরি কাজ। আমাদের কাজ যেমন তোমাদের ভালোবেসে এই পড়ানোটাকে একটা কর্তব্যের মধ্যে নিয়ে এসে আরও সুন্দরের দিকে নিয়ে যাওয়া, তোমাদেরও কাজ কিন্তু পাশাপাশি এটা। তাহলে এটা অবশ্যই মাথায় রাখবে, ভালো করে পড়াশুনো করবে। আমরা শুরু করব আজকে শঙ্খ ঘোষের কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি। প্রথমেই কবিতা পড়াতে গিয়ে যেটা হয় সেটা হলো গিয়ে যে আমরা কবি সম্বন্ধে একটু পরিচয় জেনে নেব আর কি, জেনে নিই। সেটা হলো শঙ্খ ঘোষ। আচ্ছা, বইটা যখন প্রিন্ট হয়েছে, ছাপানো হয়েছে, তখনও শঙ্খবাবু মারা যাননি, কিন্তু পরবর্তীতে শঙ্খ ঘোষ মারা গিয়েছেন। আচ্ছা, তিনি বাংলাদেশের বরিশালে জন্মেছিলেন, একজন আধুনিক বাংলা সাহিত্যের প্রধান কবি, প্রাবন্ধিক, অধ্যাপক। প্রেসিডেন্সি কলেজে পড়াশুনো করেছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছেন। প্রথম কবিতার বইয়ের নাম দিনগুলি রাতগুলি। নিহিত পাতাল ছায়া, বাবরের প্রার্থনা, পাঁজরে দাঁড়ের শব্দ, জলই পাষাণ হয়ে আছে, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, মূর্খ বড় সামাজিক নয়, ধুম লেগেছে হৃৎকমলে, এসব ওর কবিতার বই আর কি। অনেক প্রবন্ধও লিখেছেন, ছদ্মনাম কুন্তক নাম নিয়ে বাচ্চাদের জন্য লেখা লিখেছেন। তোমার সম্ভব হলে এই সকালবেলার আলো, সুপুরি বনের শাড়ি আর শহর পথের ধুলো, এই 3টে বই পারলে অবশ্যই পড়ে নেবে। তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, রবীন্দ্র পুরস্কার পেয়েছেন, অনেক পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। আমার খুব ব্যক্তিগতভাবে সৌভাগ্যের জায়গা যে আমি ওর সান্নিধ্য পেয়েছিলাম শেষের দিকে। যাই হোক, সেই শঙ্খ ঘোষের আজকের যে কবিতা আমাদের পড়ার কথা, তার নাম আয় আরো বেঁধে বেঁধে থাকি। প্রত্যেকটা লাইনকে আমরা যদি খুব গভীরভাবে বুঝি বা পড়ে নিই, তাহলে কিন্তু আমাদের আর পরবর্তীতে কোনো প্রশ্ন নিয়ে বা কোনো সমাধান নিয়ে কিছু নিয়ে কিন্তু খুব একটা আর মুশকিল এসবের জায়গা কিন্তু আর থাকে না। তাই প্রত্যেকটা লাইনকে আমরা খুব ভালোভাবে, খুব গভীরভাবে, খুব নিবিড়ভাবে পড়ব বা দেখব। প্রথম লাইন হলো, আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাদ, আমাদের মাথায় বোমালু, পায়ে পায়ে হিমানির বাঁধ। তাহলে এই 4টে লাইনে শঙ্খ ঘোষ যে ছবি এঁকে দিচ্ছেন কবিতার মধ্যে, সেটা খুব একটা ভালো ছবি নয়, তাই না? আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাদ, গিরিখাদ মানে পাহাড়ের যে খাদ, আমাদের মাথায় বোমারু মানে এমন বিমান যে বিমান বোমা বর্ষণ করতে পারে, পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমপ্রপাত জমে এমন বাঁধ তৈরি হয়েছে যেটা সেটা অনতিক্রম্য, যেটা অতিক্রম করা যাচ্ছে না এমন। আমাদের পথ নেই কোনো, আমাদের যে চলবার রাস্তা, যাওয়ার
আমাদের যে রাস্তা, সেই পথ নষ্ট হয়ে গেছে, আমাদের কোনো মুক্তির উপায় নেই, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের যে নিজস্ব ঘর, আমাদের যে থাকবার বাসস্থান তা উড়ে গেছে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমাদের যে সন্তানেরা, আমাদের যে আগামী প্রজন্ম, আমাদের যে ভাবিকাল, ওরই কবিতা আছে না, এই তো জানু পেতে বসেছি পশ্চিম, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। নিজের সন্তানের মঙ্গল কামনায় কথা বলছেন শঙ্খ ঘোষ। আমি ধ্বংস হয়ে যাই, আমি নিহত হয়ে যাই, কিন্তু তবু যেন সন্তানেরা, আমাদের পরবর্তী প্রজন্ম যেন ভালো থাকে, এটা আমাদের একটু মনে রাখতে হবে, কেমন? তাহলে এখানে বলা হচ্ছে যে আমাদের শিশুদের সব, অর্থাৎ মৃতদেহ কাছে এবং দূরে, অর্থাৎ শুধু কাছে নয় বা শুধু দূরে নয়, আমাদের যে সন্তান তাদের মৃতদেহ সমস্ত জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? সাম্প্রতিক বা বর্তমান যে অবস্থা, সেখানে আমরাও কি এই একই পথ যেমন করে চলেছে, যে মৃত্যুর যে ভয়ঙ্কর পথ, তেমন করে মরে যাব নাকি? আমরা তেমন করে কিন্তু মরে যাব না। তাহলে আমরা কি করব? আমাদের তাহলে একমাত্র পথ এখানে কি আছে? আমাদের পথ নেই, আর আমাদের আর কোনো পথই নেই। কিন্তু একমাত্র পথ আছে যেটা, সেটা হলো আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের পরস্পরকে পরস্পরের সঙ্গে বেঁধে বেঁধে, অর্থাৎ এক জায়গায় সংঘবদ্ধ অবস্থায় থাকতে হবে। তাহলেই আমাদের তাহলেই একমাত্র আমাদের মুক্তি হতে পারে, তাহলেই আমাদের একমাত্র ত্রাণ হতে পারে, যদি আমরা একসাথে পরস্পরের কাছাকাছি ভীষণ সংলগ্ন হয়ে বেঁধে থাকি। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই বেঁচে থাকার। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। আমাদের যে ইতিহাস ছিল, আমাদের যে আবহমান কাল ছিল, সব নষ্ট হয়ে গেছে, আমাদের কিছু নেই। অথবা এমন ইতিহাস কিছু আছে, সেখানে চোখ মুখ ঢাকা, আমরা সেই ইতিহাসের মধ্যে, সেই আবহমান কালের মধ্যে আমরা ভিখিরি, আমরা দরিদ্র, আমরা খেতে না পাওয়ার, আমরা বুভুক্ষু মানুষ, আমাদের চোখ মুখ ঢেকে রাখা, আমরা অন্ধের মতো হয়ে গেছি। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে। আমরা ফিরেছি দূরে দূরে, মানে দুয়ারে দুয়ারে, দরজায় দরজায় আমরা ঘুরে বেরিয়েছি। কেমন? আমাদের সব কিছু নষ্ট হয়ে গেছে, আমাদের কোনো পথ নেই, আমাদের কোনো খাবার নেই, আমাদের সন্তানদের মৃতদেহ ছড়ানো রয়েছে, মাথায় বোমারু বিস্ফোরণ হতে চলেছে, চারিদিকে হিমানির বাঁধ, গিরিখাত, একটা প্রচণ্ড বাজে খারাপ ঘন রাক্ষস বেলার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। সেই সংকটকালে আমাদের একমাত্র পথ হলো পরস্পরের কাছাকাছি থাকা। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। কি করা হচ্ছে? বেঁধে বেঁধে থাকার কথা বারে বারে এখানে বলা হচ্ছে। তাহলে এই কবিতায় একটা ভয়ঙ্কর একটা ছবির কথা এখানে বলা হয়। একটা প্রশ্ন হতে পারে যে এই আয় আরো বেঁধে বেঁধে থাকি, এই কবিতাটায় কেন এই কথাটাকে বলা হচ্ছে বেঁধে বেঁধে থাকার প্রসঙ্গ? এই একটা উত্তর মোটামুটি করলেই এই সম্পূর্ণ চিত্রটা প্রথমে তোমাদের ফুটিয়ে তুলতে হবে, কোন ভয়ঙ্কর বেলায় আমরা দাঁড়িয়ে, তারপর কেন হাতে হাত রেখে থাকা প্রয়োজন, এটা বললেই উত্তরটা সম্পূর্ণ হবে। এই তোমাদের মোটামুটি আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা, খুব ছোট কবিতা, কিন্তু এর আবেদন এক কাল থেকে, এক সময় থেকে, এক যুগ থেকে পেরিয়ে সেটা আরো কাল, আরো সময়, আরো যুগের দিকে চলে যায়। এই হলো বক্তব্য। তাহলে এই তোমাদের আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। যে কোনো প্রশ্ন যা মনে হবে সেটা জানিও। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।